আজকের আলোচনাটা এমন একটা যাত্রাকে নিয়ে যা একদিকে দেখায় রঙিন স্বপ্নের হাতছানি আর অন্যদিকে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদের দিকে। চলুন আমরা লিবিয়ার মানব পাচার চক্রের সেই নির্মম বাস্তবতার ভেতরে ঢুকে দেখি, যা হাজার হাজার তরুণের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে। একবার শুধু ছবিটা কল্পনা করুন, বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো এক মা জায়নামাজে বসে তার ছেলের জন্য দোয়া করছেন, আর ঠিক ওই মুহূর্তেই হাজার হাজার মাইল দূরে ভূমধ্যসাগরের জমাট বাঁধা অন্ধকারে বন্দুকের নলের মুখে তার সেই ছেলেটাকেই একটা ছোট্ট রাবারের নৌকায় ঠেলে তুলে দেওয়া হচ্ছে। এই দুটো চরম বিপরীত দৃশ্য, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা। এই যে ভয়ঙ্কর মরণযাত্রা, এর কিন্তু একটা কোড নেম আছে। মানব পাচারকারীদের অন্ধকার জগতে এটা একটা নামেই পরিচিত, আর সেই নামটা হলো গেম। তো এই গেম শব্দটা শুনলে আমাদের মাথায় যা আসে, এটা কিন্তু সেরকম কোনো সাধারণ খেলা না। এটা এমন এক খেলা যেখানে বাজি ধরা হয় একটা জলজীবন মানুষের জীবন আর তার পরিবারের বেঁচে থাকার শেষ সম্বলটুকু। এই খেলার পড়তে পড়তে শুধু প্রতারণা, নির্যাতন আর মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর খেলার শুরুটা হয় কিভাবে? চলুন এই গেমের একদম শুরুতে ফিরে যায়, দেখি কিভাবে এই মরণ ফাঁদটা পাতা হয়। এর শুরুটা হয় আসলে একটা খুব মায়াবী স্বপ্নের জাল বুনের। এই ফাঁদের মূল টোপটা কি জানেন? হতাশা। যখন গ্রামের কোনো বেকার তরুণ ভয়ঙ্কর দারিদ্র্য, পরিবারের চাপ আর সমাজের চোখে ছোট হয়ে থাকার লজ্জা, এই সব কিছু সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যায়, ঠিক তখনই কিন্তু দালালরা এদেরকে টার্গেট করে। দালালদের কাজ করার পদ্ধতিটা কিন্তু খুবই সোজাসাপটা। প্রথমে তারা এমন একজন মরিয়া তরুণকে খুঁজে বের করে, এরপর তার মাথায় ঢুকিয়ে দেয় ইতালির মিলান বা রোমের এক রূপকথার গল্প, যেখানে গেলেই নাকি সব দুঃখ শেষ হয়ে যাবে। আর এই গল্পে বিশ্বাস করে পরিবার তাদের শেষ সম্বল, মানে ধরুন চাষের জমিটুকু বিক্রি করে টাকা তুলে দেয় ওই দালালের হাতে। আর ঠিক এভাবেই একটা তরুণকে ছেলে দেওয়া হয় এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদের দিকে। আসলে যা ঘটে তা হলো ইউরোপের কোনো নিরাপদ ফ্লাইটের টিকিট কেনা নয়, বরং নিজের অজান্তেই নিজের মৃত্যু পরোয়ানায় সই করে ফেলা। রঙিন স্বপ্নের মোহে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে তারা আসলে লিবিয়ার এক অজানা নরকের দিকে হাসি মুখে পা বাড়ায়। এই স্বপ্নের ঘোরটা এটা ভাঙতে শুরু করে লিবিয়ায় পা রাখার পর থেকেই। এখানে এই গেমের আসল এবং সবচেয়ে বীভৎস রূপটা সামনে আসতে শুরু করে। স্বপ্ন আর বাস্তবতার মধ্যেকার যে আকাশ পাতাল পার্থক্য, সেটা এখানেই পরিষ্কার হয়ে যায়। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করে গোডাউন। হ্যাঁ, দালালদের ভাষায় এই বন্দিশালার নামই হল গোডাউন। ইউরোপের সুন্দর জীবনে পৌঁছনোর আগে এই স্বপ্নবাজ তরুণদেরকে আদিম দাসপ্রথার মতো এক পরিস্থিতি পার করতে হয় এই গোডাউনগুলোতে। এই গোডাউনের ভেতরের অবস্থাটা শুনলে গায়ে কাঁটা দেয়। একটা ছোট্ট বাতাসহীন ঘরের ভেতর শত শত মানুষকে গাদাগাদি করে রাখা হয়। এরপর মুক্তিপণের জন্য শুরু হয় পৈশাচিক নির্যাতন। উল্টো করে ঝুলিয়ে লোহার পাইপ দিয়ে পেটানো হয়, শরীরে ঢেলে দেওয়া হয় গলিত প্লাস্টিক। আর সবচেয়ে ভয়ঙ্কর হল, নির্যাতনের সময় ফোন কল চালু করে ছেলের সে আর্তনাদ শোনানো হয় দেশে থাকা তার বাবা মাকে, যারা এই গোডাউনের নির্যাতন থেকে কোনো মতে মুক্তিপণের টাকা দিয়ে বেঁচে ফেরে। তাদের জন্য অপেক্ষা করে আরও বড় পরীক্ষা। মাসের পর মাস এ নির্যাতন সহ্য করার পর আসে সেই ভয়ঙ্কর রাতটা, যখন এই যাত্রার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক পর্বটা শুরু হয়। আর পাচারকারীরা ঠিক সেই মুহূর্তের জন্য অপেক্ষা করে, যেদিন সমুদ্র কিছুটা শান্ত থাকে বা কোস্টগার্ডের নজরদারি কম থাকে। সেদিন রাতের অন্ধকারে তারা ঘোষণা করে, গেম অন, মানে চূড়ান্ত জুয়াটা শুরু হলো। একটা ছোট রাবারের ডিঙি নৌকা, যেখানে হয়তো ২০ জন ঠিকমতো বসতে পারে, সেখানে বন্দুকের মুখে জোর করে ঠাসাঠাসি করে তুলে দেওয়া হয় ১০০রও বেশি মানুষকে। আর সেই নৌকার অবস্থাটা কেমন? যাত্রীদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই। গায়ে কোনো লাইফ জ্যাকেট নেই, দিক চেনার জন্য কম্পাস নেই, এমনকি নৌকা চালানোর মতো কোনো অভিজ্ঞ মাঝি পর্যন্ত থাকে না। হাতে শুধু একটা স্যাটেলাইট ফোন ধরিয়ে দিয়ে বলা হয়, সোজা গেলে ইটালি। এই দৃশ্যটা আসলে নির্মম সত্যটাকে তুলে ধরে। প্লেনের একজন যাত্রী হলেন সম্মানিত যাত্রী, তাই না? কিন্তু এই নৌকার মানুষগুলো, পাচারকারীদের চোখে তারা শুধুই একটা পণ্য, যাদের জীবনের কানাকড়িও মূল্য নেই।
নৌকাটা একবার উত্তাল সমুদ্রে ছেড়ে দেওয়ার পর এই মানুষগুলোর ভাগ্য আর তাদের নিজেদের হাতে থাকে না। মাঝ সমুদ্রে পৌঁছানোর পর এই গেমের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হয়। আর সেই পরিণতি হতে পারে মাত্র দুটো। দেখুন পাচারকারীদের নির্মম পরিভাষাটা। মানুষগুলো যদি কোনোভাবে কোস্টগার্ড বা অন্য কোনো জাহাজের মাধ্যমে বেঁচে যায় তখন দালালরা বলে গেম সাকসেসফুল, আর যদি নৌকা ডুবিতে সবার মৃত্যু হয় তখন তারা খুব নির্লিপ্তভাবে বলে গেমটা নষ্ট হয়ে গেছে। ভাবা যায় ১০০টা তরুণের জীবনের দাম তাদের কাছে একটা সস্তা রাবারের নৌকার চেয়েও কম। যে ছেলেটা তার মাকে কথা দিয়ে এসেছিল যে সে ভালো থাকবে, সে এই গেমের ছকে পড়ে দিন শেষে শুধুই একটা সংখ্যা হয়ে থেকে যায়। ভূমধ্যসাগরের গভীরে হারিয়ে যাওয়া হাজারো লাশের তালিকায় যোগ হয় আরও একটা নামহীন পরিসংখ্যান। তাহলে এটা পরিষ্কার, এটা কোনো খেলা নয়, এটা একটা নীরব গণহত্যা যা প্রতিদিন আমাদের চোখের আড়ালেই ঘটে চলেছে, যেখানে স্বপ্ন দেখতে চাওয়াটাই যেন একটা মস্ত বড় অপরাধ। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, এই যে ভয়ঙ্কর গেম, এর আসল বিজয়ীটা আসলে কারা? শুধু কি ওই পাচারকারীরা, নাকি সেই সব ব্যবস্থা যা এই হতাশা আর মৃত্যুকে পুঁজি করে টিকে থাকে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।